security and edge computing security, cloud computing and অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো এখানে মোটামুটি এই সেকশন থেকে ধরেন 6 মার্কের মধ্যে থাকবে, দুটো কোশ্চেন এখান থেকে আসবে, আপনারা একটু ভালো মতো পড়াশোনা করবেন। তো মেনলি ফোকাস করবেন এখানে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ক্লাউড সিকিউরিটি, এই দুটো। So for this lecture, we are going to deliver on application security, app security. এই কন্টেন্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, ক্লাউড সিকিউরিটি, জিরো ট্রাস্ট সিকিউরিটি অ্যান্ড ব্লকচেন টেকনোলজি সিকিউরিটি। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ক্লাউড সিকিউরিটি, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা কি আসলে? অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে যে অ্যাপ, যেটা আমরা বলি অ্যাপ। তো application security is a set of practice and tools designed to protect application. যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে প্রোটেক্ট করার জন্য এই সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি এখানে কাজ করে। তো বেসিক্যালি এই সিকিউরিটি একটা লাইফ টাইম থাকবে, হচ্ছে যে লাইফ সাইকেলটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম একটা অ্যাপ ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই ডিপ্লয়মেন্ট পর্যন্ত। স্টার্টিং ফ্রম ডেভেলপমেন্ট টু ডিপ্লয়মেন্ট। একটা অ্যাপ বা অ্যাপ্লিকেশন জন্য ডেভেলপমেন্ট টু ডিপ্লয়মেন্ট, মানে আপনারা জানেন যে লাইফ সাইকেল, প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেনটেনেন্স এবং ডিপ্লয়মেন্ট। তো এই জন্যই বলছে এটা ডেভেলপমেন্ট টু ডিপ্লয়মেন্ট। এই যে লাইফ সাইকেল, এই সাইকেলের জন্য মধ্যে যে থ্রেট আসতে পারে, এই থ্রেটগুলোকে প্রোটেক্ট করার জন্য যে টুলস বা প্র্যাকটিস আমরা করি, সেটাকে বলছে এসএফ টুলস অ্যান্ড প্র্যাকটিস ডিজাইন টু প্রোটেক্ট, সেটাকে বলছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তাহলে অ্যাপ্লিকেশন সিকিউরিটি বুঝলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেলের পুরোটাই কিন্তু এটার সঙ্গে যুক্ত। তার মানে অ্যানালিসিস সময় সিকিউরিটির বিষয় আছে, ডিজাইনের সময় সিকিউরিটির বিষয় আছে, কোডিং এর সময় সিকিউরিটির বিষয় আছে, কোডিং এর ভিতরে, এরপর টেস্টিং এর ক্ষেত্রে সিকিউরিটির বিষয় আছে। তো এই পুরোটাই এবং ডিপ্লয়মেন্ট পর্যন্ত, মেনটেনেন্স এন্ড ডেভেলপমেন্ট, যে সিকিউরিটি। তো এখানে কি aspect here? কি aspect of application মেনটেন করতে হয়? তো সিকিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এরপর ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, আইডেন্টিফাইং অ্যাড্রেসিং উইকনেস ইন অ্যাপ্লিকেশন, সেটাকে বলে ভালনারেবিলিটি। তো এটা কিভাবে ম্যানেজ করবেন? টু প্রোটেক্ট এক্সপ্লয়টেশন বাই ম্যালিশিয়াস অ্যাক্টর। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো উইকনেস আছে এবং সেগুলো অ্যাড্রেস করতে হবে, সেটাই হচ্ছে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। এরপর সিকিউরিং কোড প্র্যাকটিস, সিকিউর কোড প্র্যাকটিস, ইমপ্লিমেন্টিং কোডিং টেকনিক দ্যাট মিনিমাইজ দ্য রিস্ক অফ ভালনারেবিলিটি, সাচ অ্যাজ ইনপুট ভ্যালিডেশন এর মাধ্যমে, আউটপুট ইনকোডিং, অথবা সিকিউর এপিআই ইউজ এর মাধ্যমে আমরা এই সিকিউর কোডিং প্র্যাকটিস করতে পারি। এপিআই ইউজটা বিশেষ করে যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকে, অথবা কোনো একটা প্রাইভেট আরেকটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, যে এপিআই ইউজ করে আমরা আমাদের ডেটা শেয়ারিং করে থাকি, অথবা ইনফরমেশন তথ্য আদান প্রদান করে থাকি। তো এখানে কিন্তু সিকিউরিটি একটা বিষয় আছে, সিকিউর এপিআই ইউজ, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এটাকে বলে। এরপর সিকিউরিটি টেস্টিং, employing various testing methods including static analysis, dynamic analysis, penetration testing and to uncover vulnerability, এগুলো হচ্ছে সিকিউরিটি টেস্টিং এর মধ্যে পড়ে। এরপর রান টাইম প্রোটেকশনের মধ্যে যে জিনিসগুলো থাকবে, যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, WAF, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, and also intrusion detection system, IDS, এর মাধ্যমে আমরা আমাদের রান টাইম প্রোটেকশনগুলো করে থাকি। এরপর অথেন্টিকেশন, অথরাইজেশন আছে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। অথেন্টিকেশন মানে লগ ইন, যার মধ্যে আমাদের ডেটা এবং অ্যাক্সেস প্রোটেকশন থাকে, এবং কোন ইউজার কোন লেভেল অফ অ্যাক্সেস পাবে সেটাকে অথরাইজেশনের মাধ্যমে আমরা এনশিওর করে থাকি।
তাহলে একটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি যে আসপেক্ট গুলো আসতেছে সেগুলো হচ্ছে যে লাইফ সাইকেল এর পুরো প্রক্রিয়ার মধ্যে যে সিকিউরিটি দরকার, হ্যাঁ, প্রোটেকশন দরকার, এবং ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং আইডেন্টিফাই করবো এবং সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করব, এবং সিকিউর কোডিং প্র্যাকটিসটা করতে হবে, এবং সিকিউরিটি টেস্টিং এখানে বিষয় আছে, যেমন পেনিট্রেশন টেস্টিং, হ্যাঁ, ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক অ্যানালাইসিস, এবং রান টাইম প্রোটেকশনের মাধ্যমে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এবং ইন্ট্রুশন ডিটেকশনের মাধ্যমে, এবং অথেন্টিকেশন, অথরাইজেশন এবং ডেটা প্রোটেকশন, ইমপ্লিমেন্টিং মেজার্স টু প্রোটেক্ট সেন্সিটিভ ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, ইউজ অ্যান্ড ডিসক্লোজার। সো এইগুলো হচ্ছে মোটামুটি কি আসপেক্ট অফ অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো ডোমেন ওয়াইজ অ্যাপ্লিকেশন সিকিউরিটি যদি আমরা চিন্তা করি, যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি যে ফাংশনগুলো আমাদের এখানে আছে সেগুলো হচ্ছে 4টা ওয়েতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, হ্যাঁ, এবং ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি বেসিক্যালি ইনশিওরিং সিকিউরিটি অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হ্যাঁ, তো এখানে OWASP টপ 10 এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা ও মানে হচ্ছে এখানে ওপেন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ওপেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো এই প্রতিষ্ঠানের কাজটা কি আসলে? এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যে তারা এই সিকিউরিটি সম্পর্কে বিভিন্ন সিকিউরিটি কন্ট্রোল এবং মেকানিজম, হ্যাঁ, এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করে আর কি। তো তাদের টপ 10 সিকিউরিটি আবার এখানে আছে, টপ 10 সিকিউরিটি রিলেটেড টু অ্যাপ্লিকেশন সিকিউরিটি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি, তো এখানে এই জিনিসগুলো আমরা দেখবো যে কোন এই টপ 10 সিকিউরিটিগুলোকে বর্তমানে OWASP দিয়েছে, সেগুলো আমরা দেখবো। এটা একটা ইম্পর্টেন্ট টপিক আসলে। এরপর API সিকিউরিটি, which is referred to WSA API security also is there. So API security is basically ensuring the security of application programming interface, API, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। যখন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন অন্য একটা সিস্টেমের সঙ্গে যুক্ত করি, তার কিছু সিকিউরিটি, এর মাধ্যমে কিছু সিকিউরিটি ল্যাকিং হতে অসম্ভব আছে, এই বিষয়গুলো এটা দেখে। আর মোবাইল সিকিউরিটি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ, APK, হ্যাঁ, এবং OIS APP স্টোরেজ প্যাকেজ, যেটাকে আমরা বলি IPA, এগুলো হচ্ছে মোবাইল সিকিউরিটি কনসার্ন আর কি। তো মোবাইল সিকিউরস মোবাইল অ্যাপ্লিকেশন অন অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS প্ল্যাটফর্ম। এরপর মাইক্রো সার্ভিস সিকিউরিটি বেসিক্যালি প্রোটেক্ট মাইক্রো সার্ভিস থ্রু কন্টেইনার অ্যান্ড ইমেজ সিকিউরিটি। তো কি টুলস অ্যান্ড টেকনোলজি যেগুলো আমরা ইউজ করে থাকি স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর জন্য, আমরা which is basically examine source code, byte code or binaries for security weaknesses without executing application, allowing developer to fix issues earlier in the software development life cycle. তো এখানে যে আমরা টুলগুলো ইউজ করে থাকি বা টেকনোলজি, সেগুলো হচ্ছে এখানে লেখা আছে SonarQube অ্যান্ড চেকমার্কস, হ্যাঁ। তো এইগুলো আমরা ইউজ করতে পারি স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং ক্ষেত্রে, যেমন এক্সামিনিং ক্ষেত্রে, বা বাইট কোড বা বাইনারি কোড, এগুলো উইকনেস বের করার জন্য এগুলো টুল আমরা ইউজ করতে পারি। এরপর ডাইনামিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং আছে, DAST, stimulate real world attacks by scanning and probing running applications for vulnerabilities such as injection flows, authentication bypass, insecure configuration, এগুলোর জন্য আমরা ডাইনামিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, যেমন OWASP, JAP or বার্ক সুইট, এগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো টুল। এরপর ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, IAST, which is basically monitors an application from within while it runs, combining code level insight from state application security testing and with real-time behavior analysis from dynamic applications testing to improve detection accuracy. তো
তো এই জন্য আমরা যে টুলগুলো ইউজ করতে পারি সেগুলো হচ্ছে কন্ট্রাস্ট সিকিউরিটি অ্যান্ড সিকার। এরপর সিকিউরিটি কম্পোজিশন অ্যানালাইসিস CASCA, which identifies known vulnerabilities, হ্যাঁ known vulnerabilities এগুলো, এবং outdated components, license compliance issues in open source and third party dependencies used within the application. তো এর জন্য আমরা যে টুলগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে স্নাইক এবং ডিপেন্ডেন্সি চেক। এরপর কন্টেইনার সিকিউরিটি, স্ক্যান container image for vulnerability, malware, misconfiguration before after deployment, ensuring secure contained workloads, Aqua and Thrive এগুলো আমরা ইউজ করতে পারি। Instructions as a code security, infrastructure as a code security, which is basically analyze cloud and infrastructure provisioning scripts to detect misconfigurations, insecure default, policy violation before deployment. তো এখানে যেমন টুল আছে এখানে Terraform validations, CI/CD security integrations, which is embeds automated security testing, policy enforcement, and vulnerability scanning directly into continuous integration and delivery pipelines to prevent insecure release. So it's a GitHub action এবং Jenkins security plugins এবং API security gateway, protect API for enforcing authentication, authorization, and rate limits and data file validation to block malicious requests and prevent data breaches. হ্যাঁ, তো এর জন্য কিছু টুলস এখানে আছে, কং এন্ড এপি। ডেভঅপস সম্পর্কে জাস্ট কুইকলি একটু ভিউ দিতে হবে এখানে, যে ডেভঅপটা আসলে কি। ডেভঅপ অর ডেভ সিকিউরিটি অপস is basically development, security, and operation. Is a software development approach. It's a software development approach. It's called development, security, and operations, which integrates security practice directly into DevOps process. Instead of treating security as a separate phase, end of the development, it ensures that security is considered and automated through the entire software development life cycle. সো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যেই এটা ইনপুট করা সিকিউরিটি, এটা এই জন্য এটাকে ডেভঅপসকে আমরা বলছি ডেভ সিকিউরিটি অপস, অর্থাৎ ডেভেলপমেন্ট, সিকিউরিটি অ্যান্ড অপারেশনস। সো এই ইভ্যালুয়েশনটা এভাবে আসছে যে প্রথমে আমরা দেখেছি যে ডেভঅপস focused on speed, collaboration, and automation between the development operation team to deliver software faster. Then আমরা পেয়েছি security operations, dedicated to protecting system and data monitoring, incident response, and security operation. And the lastly, both together we can see dev security ops, অর্থাৎ development, security, and operations, combined all these stages together. সো এটা হচ্ছে ডেভঅপস সিকিউরিটি একটা লাইফ সাইকেল, যে এটা প্ল্যানিং এবং ডিপ্লয়মেন্ট, বিল্ডিং, টেস্টিং, রিলিজ and delivery, deploy, operate, monitor, and feedback. So this is the whole scenario of the DevOps security operations life cycle. So first is planning, deployment, build, test, release, deliver, deploy, and operate and monitor. So মোটামুটি এগুলো যেহেতু আপনারা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ শিখেছেন, তো এই পুরোটাই লাইফ সাইকেল হিসেবে পাওয়া হচ্ছে DevOps সিকিউরিটি লাইফ সাইকেল। এরপর আমরা কুইকলি একটু জানবো যে threat modeling টা কি আসলে। Threat modeling is a structured process to identify, assess, and prioritize potential security threats. So threat modeling basically it's a process, it's a structured process to identify, assess, and prioritize potential security threats, vulnerability, and attack vectors against a system. So আমরা কিভাবে এটাকে it allows development and security teams to understand what could go wrong. Or what could go wrong means what are the threats, what are the vulnerability and sector and vector attacks. এরপর identify how those threats could be carried out, attack scenario, এবং decide what to
ডু অ্যাবাউট দেম, মানে কিভাবে আমরা মিটিগেট করব এবং এটাকে কন্ট্রোল করব, মেজার কন্ট্রোল করব, এবং অ্যাভয়েড রাইটিং বাগস ইনটু কোড, অ্যাভয়েড কস্ট অফ রিওয়ার্ক। তো এটাকে এই পুরো প্রক্রিয়াটাকে বলছে থ্রেট মডেল। তো থ্রেট মডেলে সাধারণত কি থাকবে, ডিসক্রিপশন অ্যাবাউট দ্য সিস্টেম থাকবে, লিস্ট অ্যাসাম্পশন এবং লিস্ট অফ থ্রেটস, ডিসাইড করতে হবে যে হাউ টু অ্যাড্রেস দি ইচ থ্রেট অ্যান্ড ভ্যালিডেশন অ্যাপ্রোচ। সো ফার্স্ট ইজ find threats, address threats, validate and model system. So এখানে 4 questions, that what are we going to building, what can we go wrong, and what are going to do about it, and how good a job did we do, 1 2 3, মানে কিভাবে বিল্ড করব, কিভাবে আমরা রং গুলো খুঁজবো বা দেখবো এবং কিভাবে সেটাকে অ্যাড্রেস করব। তো এখানে অনেকগুলো মডেল এখানে আছে, যেমন মাইক্রোসফটের স্ট্রাইপ, তারপর ড্রেড, পেস্টা, প্রসেস ফর অ্যাটাক সিমুলেশন এন্ড থ্রেট অ্যানালিসিস, এই সমস্ত বিভিন্ন থ্রেট মডেল। সো এখানে থ্রেট মডেলের কতগুলো ট্রাস্টেড বাউন্ডারি দেওয়া আছে, যেমন এখানে ইউজার, হ্যাঁ, রিট্রিভ স্ট্যাটিক ইনফর্ম ফাইল অ্যান্ড মডিফাই রিপোর্ট অ্যান্ড দেন অ্যাপস ব্যাকএন্ড, এখানে একটা মানে বলে ট্রাস্টেড বাউন্ডারি আর কি। এরপর এখানে দেখছেন আলাদা ট্রাস্টেড বাউন্ডারি, হ্যাঁ, ডেটা স্টোরেজ অ্যাসেটস, অ্যাপ ডেটাবেস। এরপর মাল্টি প্রসেস, এখানে একটা ট্রাস্টেড বাউন্ডারি থ্রেট মডেলিং এর। তো এখানে থ্রেট মডেলটা ট্রাস্টেড বাউন্ডারি সহ দেখাচ্ছে যে কোনগুলো অ্যাসেটস আমাদের জন্য, সেই অ্যাসেটগুলো আইডেন্টিফাই করে এখানে লেখা যে ক্রেডিট কার্ড, যেমন ইউজার ইনফরমেশনস, হ্যাঁ, ইউজার ক্রেডেনশিয়ালস, তারপর হচ্ছে ব্লগ অ্যাডমিনিস্ট্রেটর ক্রেডেনশিয়াল, এগুলো হচ্ছে অ্যাসেট যদি আমরা মনে করি। তাহলে কিভাবে এটা কন্ট্রোল করব, অথেন্টিকেশন আর পাসওয়ার্ড অ্যান্ড হ্যাশিং এগুলোর মাধ্যমে, এবং থ্রেট অ্যাক্টরগুলোকে কে ম্যালিশিয়াস ইউজার অর ল্যান্ডম্যান ইন দ্য মিডল অর ম্যালিশিয়াস অর কম্প্রোমাইজড ক্রেডিট কার্ড পার্টনার অর কম্প্রোমাইজড ওয়ার্কপ্লেস ব্লগ। তো এটা একটা মডেল এখানে দেখানো হয়েছে। তো আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে স্ট্রাইপ থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক ডেভেলপ বাই মাইক্রোসফট, হ্যাঁ, to help security teams systematically identify and categorize potential security threats during the system design analysis. তো এগুলো জাস্ট একটু দেখবেন ইনফরমেশন জন্য, এগুলো অবশ্য পরীক্ষা আমি এটা দিব না এবারে। তারপর থ্রেট মডেলিং, এখানে স্ট্রাইপ যেটা মাইক্রোসফট ডেভেলপ করেছে ওর বেনিফিটগুলো কি কি, হ্যাঁ, এবং তার লিমিটেশনগুলো কি সেগুলো বর্ণনা করেছে ওই মাইক্রোসফটের থ্রেট মডেলিং গুলো। কম্প্রিহেন্সিভ কভারেজ, ইজি টু রিমেম্বার, স্ট্রাকচার প্রসেস, আর্লি ইন্টিগ্রেশন, অ্যাডাপ্টেবিলিটি, এডুকেশনাল ভ্যালু। আর রিস্ক হচ্ছে নো রিস্ক প্রায়োরিটি, টাইম কনজিউমিং, ডায়াগ্রাম ডিপেন্ডেন্ট অ্যান্ড ট্র্যাডিশনাল ফোকাস অ্যান্ড স্কিল ডিপেন্ডেন্ট অ্যান্ড লিমিট স্কোপ। তো এটা একটা মাইক্রোসফটের যে স্ট্রাইপ ডেভেলপ করছে সেটার বেনিফিট অ্যান্ড অ্যাডভান্টেজ, এগুলো পরীক্ষা আমি দিব না এবারে, ঠিক আছে। ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, কিভাবে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট করবো আমরা, এটা একটু জাস্ট জানা দরকার। যে ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের একটা অনগোয়িং প্রসেস, এটার মেন কাজ হচ্ছে টু আইডেন্টিফাই and evaluate and prioritize and remedial actions আমাদের নিতে হবে। তো এটার যে টাইপ সাইকেল, সেটা হচ্ছে সাইকেল যে হচ্ছে যে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য থ্রেটস বা ভালনারেবিলিটি, নেক্সট হচ্ছে যে অ্যাসেসমেন্ট, এগুলোকে অ্যাসেস করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে, স্কোরিং দিতে হবে, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম, হ্যাঁ, CVSS, হ্যাঁ, কমন ভালনারেবিলিটি স্কোরিং। তাহলে আমরা দেখেন এখানে আমরা যেটা শিখতেছি এখানে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে কোন জিনিসগুলো ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে কিন্তু এটা, হ্যাঁ। তো প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এরপর অ্যাসেস করতে হবে, হ্যাঁ, যেমন কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেমের মাধ্যমে, এরপর প্রায়োরিটাইজ দিতে হবে কোনটা রিস্ক বেশি অ্যাসোসিয়েটেড উইথ, কোনগুলো রিস্ক কম। এই জন্য অ্যাড্রেস হাই রিস্ক ভালনারেবিলিটি ফার্স্ট বেসড অন দ্য এক্সপ্লয়েটেবিলিটি অ্যান্ড বিজনেস ইম্প্যাক্ট, কোনগুলো বেশি এক্সপ্লয়েট করবে এবং বিজনেস ইম্প্যাক্ট ফেলবে সে প্রায়োরিটাইজ দিতে হবে। নেক্সট হচ্ছে রিমিডিয়াল অ্যাকশন, কি আমরা বা মিটিগেটিং অ্যাকশন, আমরা কোন কি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং প্যাচেস, কনফিগারেশন চেঞ্জেস করে বা কম্পেনসেটিং কন্ট্রোল, এগুলোর মাধ্যমে। এরপর ভেরিফিকেশন অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, এটা কন্টিনিউ করতে হবে। সো ভেরিফিকেশনটা এনশিওর ফিক্স আর ইফেক্টিভ অ্যান্ড
এটা হচ্ছে যার মানে হচ্ছে ভেরিফিকেশন করা হলো অ্যান্ড ওয়াচিং ফর দ্য নিউ থ্রেটস, কন্টিনিউয়াস মনিটরিং। ঠিক আছে, তো এই মোটামুটি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি কিভাবে অ্যাসেসমেন্ট করব, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট কিভাবে করব, এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আইডেন্টিফাই করব, অ্যাসেস করব, প্রায়োরিটাইজ করব, রেমিডিয়াল অ্যাকশন আর মাইটিগেশন প্ল্যান থাকবে, এবং ভেরিফিকেশন এবং কন্টিনিউয়াস মনিটরিং। The most important, this one you need to understand, that because this OWASP, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এই যে প্রোগ্রামটা, এটা প্রজেক্ট আর কি, তারা একটা প্রজেক্ট নিয়েছিল, এটা হচ্ছে, এটাকে বলে ওপেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট। ঠিক আছে, এই জন্য এটাকে বলে OWASP। এই OWASP টপ 10, এদের কিন্তু কি আছে, অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি আছে, অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি। তো অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি বা উইকনেস, ধরেন আমি যদি আপনাদেরকে একটা কেস দেই, সেই কেসটা দিয়ে বলছি যে এই এই যে ওপেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের যে টপ 10 ভালনারেবিলিটি আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি, খেয়াল রাখতে হবে এখানে আমি কিন্তু সবগুলো ভালনারেবিলিটি কথা বলছি না, এখানে হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি বা উইকনেস, যেটাই বলেন না কেন, ভালনারেবিলিটি বা উইকনেস। এই যে উইকনেসগুলো, এগুলো কি 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 উইকনেস হতে পারে, একটা কেস দিলাম দিয়ে আইডেন্টিফাই করতে পারলাম রিলেটেড টু OWASP এর সঙ্গে, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ভালনারেবিলিটি গুলো জানতে হবে। এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড ভালনারেবিলিটি। কে ডেভেলপ করেছে এগুলো? এই যে OWASP, বুঝতে পারছেন আপনারা? তো এই ভালনারেবিলিটি গুলো জানতে হবে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট ক্রিটিক্যাল ভালনারেবিলিটি গুলো কোনগুলো, এবং কোনগুলো কমন ভালনারেবিলিটি যেটা ডেভেলপার এবং সিকিউরিটি প্রফেশনাল শুড বি অ্যাওয়্যার অফ, এবং অ্যাড্রেস করা উচিত। তো নাম্বার 1 হচ্ছে এগুলো কোড সহকারে দেওয়া আছে, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। এটা একটা ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। তো আমি যদি কোন একটা পার্টিকুলার কেস দিয়ে বলি যে কোন ভালনারেবিলিটি গুলো OWASP টপ 10 এর সঙ্গে যাচ্ছে, সেগুলোকে আপনি আইডেন্টিফাই করেন এবং জাস্টিফাই করেন, তাহলে আপনাকে অবশ্যই এই ভালনারেবিলিটি গুলো জানতে হবে। স্টুডেন্ট, আপনাকে শুনতেছেন? জি স্যার, শুনতেছি। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা আমি বলতেছিলাম এটা তো বুঝছেন না, যে এই ধরনের, এই জন্য OWASP টপ 10 ভালনারেবিলিটি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েব অ্যাপ্লিকেশন ক্ষেত্রে। ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি মনে রাখবেন, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি। তো এই ভালনারেবিলিটি গুলো আপনারা একটু পড়বেন, কারণ এগুলো কোনো একটা কেসের মাধ্যমে আপনাকে বলতে পারি যে কোন কোন ভালনারেবিলিটি গুলো এই কেসের সঙ্গে যাচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করেন। ঠিক আছে, আইডেন্টিফাই করলেন, ভালনারেবিলিটি গুলোর নাম লিখলেন এবং এগুলো বর্ণনা করলেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এরকম আর কি, যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, এরপর ক্রিপ্টোগ্রাফি ফেলর্স। তো ওপেন অ্যাক্সেস, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, এটা কি? দিস অকার হোয়েন অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে আপনি কিভাবে অকার হচ্ছে এই জানলে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে দিস অকার হোয়েন অ্যান অ্যাপ্লিকেশন ফেল টু প্রপারলি রিস্ট্রিক্ট অ্যাক্সেস টু রিসোর্সেস। দেখছেন, এটা কিন্তু মেনলি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলা হচ্ছে। এটা অ্যাক্সেস টু রিসোর্সেস অর ফাংশনালিটি বেসড অন দেয়ার রোল অ্যান্ড পারমিশন, মানে একজন ইউজারকে কতটুকু পারমিশন দিয়েছে এবং কতটুকু সে পারমিশন, মানে কতটুকু সে করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তো এই রোলের মধ্যে যদি পার্থক্য হয়, ধরেন কাউকে একটা রোল দিয়ে রাখছে কিন্তু এটা আমরা রিভিউ করি নাই, অথচ তার রোল কিন্তু শেষ হয়ে গেছে, তার মানে তার সিস্টেমে অ্যাক্সেস এখন রয়ে গেছে। এই ধরনের একটা আর কি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল এটাকে বলা হয়, বুঝছেন? এটা একটা ভালনারেবিলিটি আর কি ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অ্যাটাকার ক্যান এক্সপ্লয়েট দিস টু অ্যাক্সেস সেনসিটিভ ডেটা অ্যান্ড পারফর্ম অ্যাকশন দে শুড নট, তাই না? তো এই জন্য এটা একটা কিন্তু উইকনেস বা ভালনারেবিলিটি। নেক্সট হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক ফেলোর। দিস ইনভলভ ইম্প্রপার ইউজ অফ ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশনস, মানে ইনক্রিপশন রিলেটেড যদি কোনো কিছু থাকে, বুঝছেন? আদার ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স পটেনশিয়াল এক্সপোজিং সেনসিটিভ ইনফরমেশন লাইক পাসওয়ার্ড, পার্সোনাল ডেটা অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিটেলস। যেমন একটা ওয়েবসাইটে যদি দেখবেন যে, যেমন আমাদের ডিআইউর কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু ভালনারেবিলিটি আছে, এই ভালনারেবিলিটিটা, এটা ক্রিপ্টোগ্রাফিক ফেলোর কিন্তু ওখানে আছে। কিরকম? যে আমি যদি সিস্টেমে লগ ইন করি, তাহলে আমি যেমন আমি আপনাদের বলি, এটা বলে দিচ্ছি আপনাদের। যেমন আমি লগ ইন করার পরে, সিস্টেমে লগ ইন করার পরে, ধরেন যে ছাত্রগুলো আমার না, সেই ছাত্রগুলোর ইনফরমেশন আমার দেখার কথা না, অথচ সিস্টেমে কিন্তু আমি দেখতে পাই না কিন্তু এটা, বুঝছেন? কিন্তু
যদি আমি আমার একটা ছাত্রকে দেখি এবং সেই ছাত্রের দেখার সময় যে উপরে যে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা আসে, সেই অ্যাড্রেসটা কপি করে যদি আমি আবার একটা ব্রাউজে রাখি, ব্রাউজে অ্যাড্রেস বারে দেই, দেওয়ার পরে ধরেন যে ছাত্রের আমার অ্যাক্সেস নাই সেই ছাত্রের আইডি যদি আমি ওখানে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু ওই ছাত্রের সমস্ত ইনফরমেশন আমার কাছে চলে আসে। এটা একটা লুপহোল আছে সিস্টেমে। হ্যাঁ, এই লুপহোলটা সিস্টেমে দিয়ে রেখেছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা কিন্তু করতে পারতাম না আমি যদি এটা ক্রিপ্টোগ্রাফিক, যদি এখানে কোনো প্রপার ইনক্রিপশন যদি সিস্টেমটা থাকতো, তাই না? যার ফলে আমি কিন্তু তার পার্সোনাল ডেটা কিন্তু সমস্ত আমি দিতে পারছি। যদিও সিস্টেমে লগ ইন লাগবে, মানে সিস্টেম লগ ইন করার পর আপনি এটা করতে পারবেন। হয়তো যে ছাত্রগুলো আমার আন্ডারে না, তাদের ইনফরমেশন আমার দেখার কথা না, কিন্তু আমি দিতে পারি এই লুপহোলের কারণে। তো এগুলো হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক ফেলিওর আর কি। এরপর ইনজেকশন। হ্যাঁ, দিস ক্যাটাগরি ইনক্লুডস ভালনারেবিলিটি লাইক এসকিউএল ইনজেকশন, হ্যাঁ, ক্রস সাইট স্ক্রিপ্টিং অর কমান্ড ইনজেকশন অর হোয়ার এই ধরনের এসকিউএল ইনজেকশন রিলেটেড যে ভালনারেবিলিটি গুলো আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে এটা একটা উইকনেস। নেক্সট ওয়ান হচ্ছে ইনসিকিউর ডিজাইন। দিস ফোকাস অন ফ্লস in application architecture or design, introducing security weakness. It highlights the need for security consideration throughout the life cycle. Next one is security misconfiguration. This occurs when security settings are not properly configured. বুঝতে পারছেন? যদি এরকম কোনো কেস দেওয়া হয় যে সিকিউরিটি সেটিংস আর নট প্রপারলি কনফিগার, তাহলে এটা কিন্তু সিকিউরিটি মিসকনফিগারেশন আসলে, লিভিং দ্য অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি টু অ্যাটাক। ধরুন পারমিশন টু অ্যাক্সেস কন্ট্রোল, ডিফল্ট সেটিংস এন্ড মিসিং ডিফল্ট প্যাচেস, এগুলো আর কি। এরপর এই টপ 10 আর কি 10টা ভালনারেবল অ্যান্ড আউটডেটেড কম্পোনেন্টস। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ভালনারেবল এবং আউটডেটেড কম্পোনেন্ট আছে, যার ফলে ওখান থেকে তারা সিকিউরিটি ফ্লস বের করে সেখানে অ্যাটাক করছে। এরপর ধরেন আইডেন্টিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন ফেলোর। দেখছেন, আইডেন্টিফিকেশন মানে ইউজার এখানে অথেন্টিকেশনটা খুবই দুর্বল। Weakness in authentication and session management process that can attackers to impersonate legitimate user bypassing security measures. এটা একটা রিজন। তারপর হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ডেটা সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ফেলোর। This category covers situation where application fails to properly verify an integrity of software update and data, potentially leading to execution of malicious code and manipulation of data. এরপর 9 নম্বর হচ্ছে যে সিকিউরিটি লগিং অ্যান্ড মনিটরিং ফেলোর। ঠিকমতো ইনএফিশিয়েন্ট লগিং। তারপর হচ্ছে মনিটরিং প্র্যাকটিস হিন্ডার দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু সিকিউরিটি ইনসিডেন্ট ইফেক্টিভলি। এরপর লাস্ট 10 নম্বর হচ্ছে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি, SSRF, server side request forgery, which is basically vulnerability allow attacker to force the server to make HTTP request to arbitrary domain and potentially leading to information disclosure or other attacks. এই যে 10টা ভালনারেবিলিটি, ওয়েবসাইটের ভালনারেবিলিটি, এগুলো আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে? এরপর ধরেন আরো ডেডলাইন আছে, যেমন 19 দিল্লি সিনস অফ সফটওয়্যার সিকিউরিটি। এগুলো মোটামুটি সফটওয়্যার সিকিউরিটি, নট অনলি অ্যাপ্লিকেশন, এনি সফটওয়্যার সিকিউরিটি। হ্যাঁ, বাফার ওভারটার্ন, ফরম্যাট স্ট্রিং, এগুলো বিভিন্ন নামগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর CVE ভার্সেস CWE ভার্সেস CVSS। এই CVSS-টা আমি এর আগে বললাম, কমন ভালনারেবিলিটি স্কোরিং। একটা হচ্ছে যে CVE হচ্ছে কমন ভালনারেবিলিটি এক্সপোজার, আর CWE হচ্ছে কমন উইকনেস ইনুমারেশনস, ঠিক আছে? তো এগুলো অ্যাসপেক্ট, পারপাসটা কি, স্কোপ কি, স্কোপ মেড ম্যানেজ বাই কন্টেন্ট, এক্সাম্পল রিলেশন, এগুলোর একটা কম্পারেটিভ একটা অ্যানালিসিস দেওয়া হয়েছে। এখান থেকে মোটামুটি আপনারা একটু হবে যে কমন ইনুমারেশনস এন্ড কমন ভালনারেবিলিটি এন্ড হতে পারে। হ্যাঁ, তো দেওয়া আছে যে কিভাবে আমরা করব, তার মেথোলজিটা কি, এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো আপনাদের দেখতে হবে একটু সাইট। এগুলো প্রত্যেকটা স্টেপ আপনি একবার
করে পড়বেন। হ্যাঁ, এটা পরীক্ষা না কি করলেন, পেন টেস্ট সিমুলেটেড অ্যাটাক করবেন, করে সেই অ্যাটাক গুলো দিয়ে মাধ্যমে আপনার সিস্টেমটা প্রোটেক্ট থাকতেছে না। এই জন্য একটা যে বা প্রেজেন্টেশন টেস্টিং অ্যাক্টিভলি এক্সপ্লোর আইডেন্টিফাইড উইকনেস টু ডিটারমিন দেয়ার রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট। তো এখানে পেন টেস্ট হচ্ছে যে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, প্যাসিভ টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সিনারিও টেস্টিং, কনফিগারেশন দেখাচ্ছে এখানে। তো এগুলো পেন টেস্টিং হচ্ছে যে একটা সিনারিও তৈরি করে আপনার সফটওয়্যারটাকে টেস্ট করা, যে বিভিন্ন ভাবে সাইড ভাবে অ্যাটাক করে যে আপনার সিস্টেমটা ঠিকমতো প্রোটেক্ট করতে পারে কিনা। তো বিভিন্ন এখানে দেখেন টাইপ আছে, ডিফারেন্ট টাইপ অফ পেন টেস্টিং, যেমন ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, testers have no prior knowledge of the system, and white box tester have full knowledge including secure code and architecture. Gray box partial system knowledge and simulating insider threats. তো এই পেনশন টেস্টিংটা দেখবেন আপনারা। পেনশন টেস্টিং এর যে ফেজগুলো আছে, যেমন প্রথমে হচ্ছে যে প্ল্যানিং, হ্যাঁ, প্ল্যানিংটা করতে হবে, অর কনভেনিয়েন্স এটাকে বলা হয়। ইনিশিয়াল ফেজেস এস্টাবলিশ স্কোপ, অবজেক্টিভ, বাউন্ডারিজ অফ সিকিউরিটি অ্যাসেসমেন্ট, which is involved like gathering preliminary intelligence of the target environment through research, observation. এটা হচ্ছে প্ল্যানিং। এরপর হচ্ছে স্ক্যানিং, হ্যাঁ, তারপর হচ্ছে ফেজ আছে কোডিং। এটা আপনারা দেখবেন সিকিউর কোডিং প্র্যাকটিস। সিকিউর কোডিং প্র্যাকটিস ইনভলভ ডেভেলপিং সফটওয়্যার উইথ দ্য ফোকাস অফ প্রিভেন্টিং সিকিউরিটি ভালনারেবিলিটি রিলেটেড টু ওয়েব অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, কোডিং প্র্যাকটিস। তো ইনপুট ইনভ্যালিড এটা একটা সিকিউর কোডিং এর প্র্যাকটিসের একটা অংশ, যে ইনপুট ভ্যালিডেশন, valid all input to ensure they conform to expect format and prevent malicious data from being processed. Input validation. Therefore, output encoding, encode all output to prevent cross-site scripting and other injection attacks. Authentication, authorization, তাহলে এটা একটা প্রসেস, মানে কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন। ইমপ্লিমেন্ট স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম and properly authorize control to stick sensitive resources. Session management করতে হবে, securely manage user sessions to prevent hijacking and unauthorized access. Error handling gracefully and avoid expose in sensitive information in error message. And data protection, encrypt sensitive data both in transition and in at rest. তো এই হচ্ছে মোটামুটি সিকিউর কোডিং প্র্যাকটিস গুলো আপনারা একটু দেখবেন। Secure communication, code review, use of security testing tools, and stay updated, password management, and least privilege. লিস্ট প্রিভিলেজ মানে যার যতটুকু অ্যাক্সেস দেওয়া দরকার ততটুকু দেওয়া, তার বেশি না দেওয়া। তো এগুলো হচ্ছে সিকিউর প্র্যাকটিস, যেগুলোকে আমরা কন্ট্রোলও বলতে পারি। এটাকে আমরা সিকিউর কন্ট্রোলও বলতে পারি, বুঝছেন, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউর কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল। এখন আমরা দেখব এই যে প্রথম টপিক শেষ, তো এর মধ্যে আপনারা যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো পড়বেন ভালো করে। এরপর ক্লাউড সিকিউরিটির উপর একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো ক্লাউড সিকিউরিটি আসলে কি এটা জানতে হবে, যে ক্লাউড সিকিউরিটি ইজ এ প্র্যাকটিস অফ ইউজিং নেটওয়ার্ক অফ রিমোট সার্ভার হোস্টেড অন the internet to store, manage, process data rather than local server or computer. এটাই ক্লাউড সিকিউরিটি, আসলে ক্লাউড কম্পিউটিং বলা হয় এটাকে। তো ক্লাউড কম্পিউটিং যে সিকিউরিটি যে মেকানিজম, সেটাই ক্লাউড সিকিউরিটি। হ্যাঁ, তো ক্লাউড সিকিউরিটি ইজ এ কালেকশন অফ প্রসিডিউর টেকনিক ডিজাইন টু অ্যাড্রেস এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেট টু বিজনেস সিকিউরিটি। Organization need cloud security as they move towards their digital infrastructure strategy and incorporate cloud-based tools and services as part of their infrastructure. তো আমরা জানি যে আমাদের প্রত্যেকটা জিনিস এখন ক্লাউডে রাখি আমরা, আমাদের ডেটাবেস, আমাদের ইনফরমেশনস, ওয়েব হোস্টিং থেকে শুরু করে সবকিছু এখন ক্লাউডে, তাই না? এই ক্লাউডটাকে সিকিউর রাখতে হবে।
এটাই। তো ক্লাউড সিকিউরিটির মধ্যে যে বিষয়গুলো এসেনশিয়াল, ক্লাউড সিকিউরিটি এসেনশিয়াল এখানে আছে অন ডিমান্ড সেলফ সার্ভিস, ইউবিকিটিয়াস নেটওয়ার্ক অ্যাক্সেস, হ্যাঁ সবসময় যেন নেটওয়ার্ক অ্যাক্সেস থাকে, লোকাল ইন্ডিপেন্ডেন্ট রিসোর্স পোলিং, র্যাপিড ইলাস্টিসিটি, হ্যাঁ মেজার্ড সার্ভিসেস, এগুলো আপনারা একটু দেখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ক্লাউড মডেল, বিভিন্ন ক্লাউডের মডেল আছে, যেমন সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে আমি ক্লাউডে সার্ভিস পেতে পারি, হ্যাঁ অ্যাক্সেস ইউজিং ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ব্রাউজার আর অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো সার্ভিস সফটওয়্যার আমরা নিতে পারি। আবার প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, মানে ক্লাউডটা আমাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারি, হ্যাঁ যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেম অথবা বিভিন্ন ফর দ্য রানিং পারপাস, ফর টেস্টিং পারপাস, ডিপ্লয়মেন্ট পারপাস আমরা করে থাকি, হ্যাঁ। তো ক্লাউডের এটাকে বলছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এরপর আছে ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস, হ্যাঁ নট অনলি মানে আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার সার্ভার দরকার, সে সার্ভার না কিনে আমরা ক্লাউড সার্ভার আমরা ইয়ে করতে পারি, সার্ভিস নিতে পারি। তো এই জন্য ক্লাউডের ক্ষেত্রে এই তিনটা ইম্পর্টেন্ট, যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটাই এই ক্লাউড সার্ভিসের মডেল। আর প্রাইভেট ক্লাউড আছে, কমিউনিটি ক্লাউড আছে, পাবলিক ক্লাউড অ্যান্ড হাইব্রিড ক্লাউড, এগুলো ডিফারেন্ট মডেল ক্লাউডের। আর ম্যানেজমেন্ট মডেল সেলফ ম্যানেজ আর থার্ড পার্টি ম্যানেজ, আপনি নিজেই ম্যানেজ করতে পারেন ক্লাউডের সবকিছু, অথবা থার্ড পার্টি দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন, এই কয়েকটা প্রক্রিয়া। ঠিক আছে, তো এগুলো দেখবেন আপনারা। ফাউন্ডেশন অফ দ্য ক্লাউড, ক্লাউডটা কোন ফাউন্ডেশন ওয়ার্কিং বুঝনের মাধ্যমে এটা হয়ে থাকে, যেমন ইনফ্রাস্ট্রাকচার কি কি আছে, এটার আইপি বেসড নেটওয়ার্কস, ভার্চুয়ালাইজেশন, সফটওয়্যার, হ্যাঁ সার্ভিস ইন্টারফেস, এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। এরপর আর্কিটেকচার প্যাটার্ন ফর ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন আর্কিটেকচারের প্যাটার্ন আছে ক্লাউডের, যেমন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সার্ভারলেস আর্কিটেকচার, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার, এরপর আছে এপিআই ফাস্ট আর্কিটেকচার, সার্ভিস ম্যাশ, হ্যাঁ হাইব্রিড ক্লাউড আর্কিটেকচার, ডেটা লেক আর্কিটেকচার। সো এগুলো অনেকগুলো আর্কিটেকচার আছে এখানে। এখন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যে ক্লাউডের যে সিকিউরিটিকে আমরা কিভাবে কন্ট্রোল করব। আপনারা প্লিজ সবাই একটু অ্যাটেনশন দেন, ক্লাউড সিকিউরিটিগুলোকে আমরা অ্যাটেন্ড করি। যে ক্লাউডগুলো আমরা দেখলাম, যে ক্লাউডগুলো এগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, ক্লাউড কি, ক্লাউড কীভাবে কাজ করে, হ্যাঁ এগুলো আমরা দেখলাম তথ্য, এই জিনিসগুলো আপনার নলেজের জন্য লাগবে। এখন ইম্পর্টেন্ট থিং ইজ ক্লাউডের এই কীভাবে আমরা সিকিউরিটি কন্ট্রোলটা আমরা প্রোটেক্ট করবো ক্লাউডের, হ্যাঁ তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিকিউরিটি কন্ট্রোল, হ্যাঁ এটা হচ্ছে যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। কারণ যেহেতু আপনারা বুঝতে পারতেছেন যে ক্লাউড সিকিউরিটির মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে, যেহেতু ইনফরমেশন আপনার ক্লাউডে, সবকিছু আপনার সার্ভিস, আপনার সফটওয়্যার, আপনার প্ল্যাটফর্ম, আপনার ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ক্লাউডে আপনার। তো ক্লাউডের ওয়ান অফ দ্য মেজারমেন্ট কন্ট্রোল বা সিকিউরিটি কন্ট্রোলই হচ্ছে, হ্যাঁ আমরা যদি বলি যে কয়েকটা সিকিউরিটি কন্ট্রোল বলেন, তার মধ্যে একটা অন্যতম সিকিউরিটি কন্ট্রোল হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন, AIAM, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাউডের জন্য। ক্লাউডের সিকিউরিটিকে প্রোটেক্ট করার জন্য কন্ট্রোল হিসাবে এটা একটা অন্যতম 1 নম্বর, যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এটা আসলে কি, এটা একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক, হ্যাঁ এর মাধ্যমে কি করতেছে, এর মাধ্যমে পলিসি, টেকনোলজি অ্যান্ড প্রসেস, এই তিনটাকে একত্র করে এটা এনশিওর দ্যাট দ্য রাইট ইন্ডিভিজুয়াল হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস অ্যাট দ্য রাইট টাইম। মানে যার যে অ্যাক্সেস করার কথা, সে সঠিক টাইমে, সঠিক সময়ে এবং সব সময়ের জন্য, হ্যাঁ যেন সে অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে আইডেন্টিটি করবে এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে একটা অন্যতম সিকিউরিটি কন্ট্রোল। তাহলে ক্লাউডের যদি আমরা বলি যে ক্লাউডে কয়েকটা সিকিউরিটি কন্ট্রোল লেখেন, তাহলে এটা অন্যতম একটা, যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন? কারণ যেহেতু ক্লাউডটা আপনার হাতের কন্ট্রোলে নাই, এটা বাইরের একটা বিষয়। তো এইটা যদি আপনি ইনশিওর করতে পারেন যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, তাহলে আপনি ক্লাউডে আপনি নানা কাস্টমারদের ইনফরমেশন নিজেও ক্লাউড মেনটেন করে আপনি কিন্তু একটা বিজনেস করতে পারেন। সেখানে মানুষ সফটওয়্যার সার্ভিস নিতে পারে, ঠিক আছে। তো এটা আর কি, এখানে এটা একটা উন্নত হইয়া। তো অ্যাপ্লিকেশন আর ডিপ্লয় উইথ দ্য organization perimeter, creating a mostly static trust boundary.
This task boundary is monitored and controlled by the organization. Infrastructure like network, system, application hosted in a private data center managed by IT department or third party provider under IT supervisions. Access to this resource is using network security control. এই নেটওয়ার্ক সিকিউরিটি কন্ট্রোল, তার মধ্যে একটা কন্ট্রোল হচ্ছে যে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনফরমেশন আইডিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, অথবা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আইপিএস, আর মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে এই চারটা কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করতেছি, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোলটাকে আমরা রক্ষা করতেছি। বুঝতে পারছেন? একটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, হ্যাঁ, আর একটা হচ্ছে যে তারপরে এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনাদের অ্যাক্সেস আছে, যাদেরকে অ্যাক্সেস দিবে অন্যরা অ্যাক্সেস করতে পারবে না। আর একটা হচ্ছে যে ইন্ট্রুশন ডিটেকশন, কোনো একটা সিস্টেম থাকবে যে সিস্টেমের মাধ্যমে কোনো রকম ইন্ট্রুডার যদি কোনো কিছু পাঠায় সেটাকে ডিটেক্ট করবে, এবং ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, প্রিভেন্টও করবে, এই জন্য প্রিভেনশন সিস্টেম। আর মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন প্রসেস আছে। এইগুলো হচ্ছে কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল। তো এটারই বর্ণনা দেওয়া আছে যে এই যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টটা কিভাবে হয় এই সিকিউরিটি কন্ট্রোলটার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার ম্যানেজমেন্ট আছে, সেন্ট্রালাইজ অ্যান্ড ম্যানেজিং ইউজার আইডেন্টিটি অ্যাক্রস সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল এখানে আছে, অথেন্টিকেশন প্রসেস আছে, অথরাইজেশন আছে, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড প্রভিশনিং আছে, তারপর মনিটরিং অ্যান্ড অডিটিং, রেগুলার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স, হ্যাঁ, রেগুলেটরি কমপ্লায়েন্স আর স্ট্যান্ডার্ড রিলেটেড টু ডেটা প্রোটেকশন অ্যান্ড ইউজার প্রাইভেসি, এরা কিন্তু বজায় রাখে। তো এটা হচ্ছে যে ওয়ান অফ দা, যদি বলি যে ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল করবেন, এক নম্বর হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এই যে এগুলোর মাধ্যমে। ঠিক আছে, এটা ডিটেইলস পিকচার এখানে দেখানো আছে, এগুলো আপনারা দেখে নিন। এরপর জিরো ট্রাস্ট আর্কিটেকচার, এটা আর একটা জিরো ট্রাস্ট আর্কিটেকচার, এটা এই যে এটারই একটা অংশ। ঠিক আছে, এই যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে জিরো ট্রাস্ট আর্কিটেকচার। এখানে আর্কিটেকচারের মেন প্রতিপাদ্য বিষয়টা কি? মেন বিষয় হচ্ছে যে জিরো ট্রাস্ট। তার মানে এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে যেখানে একটা প্রিন্সিপাল থাকবে, সেই প্রিন্সিপাল হচ্ছে নো নেভার ট্রাস্ট অলওয়েজ ভেরিফাই। তার মানে অথরাইজ পারসন অনলি হ্যাভ অ্যাক্সেস। হ্যাঁ, এখানে নেভার ট্রাস্ট আর্কিটেকচার, এটা হচ্ছে যে নেভার ট্রাস্ট অলওয়েজ ভেরিফাই। No user, device, or network within or outside the organization boundary should be automatically trusted. এটা হচ্ছে মেন প্রতিপাদ্য বিষয় এটা। হ্যাঁ, এই আর্কিটেকচারটা ফলো করবেন। এখন এই যে ক্লাউড যে কন্ট্রোল আমি যে বললাম, এটা সামারাইজ হচ্ছে এটা এতক্ষণ যে বললাম ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল। আপনাদের যদি বলা হয় একটা কেস দিয়ে যে ক্লাউড সিকিউরিটি তো আপনারা বুঝছেন, কিন্তু ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল আমরা কিভাবে করব? ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল করার জন্য কয়েকটা স্টেপ আপনি বলেন, অথবা একটা কেস দিয়ে বললাম যে সেই কেসের আলোকে আপনি এই ক্লাউড সিকিউরিটি কন্ট্রোলগুলো কোন কন্ট্রোলগুলো আপনার মেজারমেন্ট হিসেবে নেওয়া দরকার জাস্টিফাই করেন। তো এগুলোর জন্য আপনাকে এই জিনিসগুলো করতে হবে। নেভার ট্রাস্ট অলওয়েজ ভেরিফাই, ওই যে এটা কিনটা নেভার ট্রাস্ট অলওয়েজ ভেরিফাই, কোনটা? এই জিরো ট্রাস্ট। তার মানে জিরো আর্কিটেকচারটা আপনাকে থাকতে হবে। হ্যাঁ, এখন সিনারিওতে যদি এরকম দেখা যায় যে তারা এই নেভার ট্রাস্ট এটাকে ঠিকমতো ফলো করতেছে না, পুরানো ইউজারকে রেখে দিচ্ছে, তাহলে এরকম কোনো যদি উইকনেস পান, তাহলে এটাই একটা সলিউশন যে নেভার ট্রাস্ট অলওয়েজ ভেরিফাই, অর্থাৎ জিরো ট্রাস্ট আর্কিটেকচার এমপ্লয় করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে লিস্ট প্রিভিলেজ অ্যাক্সেস, যেটা আমি আগেও বলেছি, লিস্ট প্রিভিলেজ অ্যাক্সেস, অর্থাৎ যাদের অ্যাক্সেসে যতটুকু দরকার তার ততটুকুই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, কম দেওয়ার দরকার নাই। তাহলে কি হবে যে মানে লিমিটেড রাখলেন এবং আপনার ডেটাগুলো প্রোটেক্ট থাকবে, কম্প্রোমাইজ হবে না। ঠিক আছে, এটা এর 3 নম্বর হচ্ছে মাইক্রো সিগমেন্টাইজেশন। আপনি সিগমেন্ট করে ফেলবেন নেটওয়ার্কটাকে, ডিভাইড করে স্মলার এন্ড আইসোলেটেড সিগমেন্ট। ওই একটা সিগমেন্টে যার কোম্পানি বা যার জন্য অ্যাক্সেস সেখানে সে পাবে, তাহলে অন্য সিগমেন্টে সে কিন্তু আর নেটওয়ার্কগুলোকে সে নাগালি পাবে না, তাই না? এরকম একটা বিষয় এখানে। তো এটা হচ্ছে আর একটা সলিউশন, যে মাইক্রো segmentation. Network is divided into smaller isolated segment limited to potential impact of security breach by preventing lateral movement. এরপর আর একটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং এন্ড ভ্যালিডেশন। এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি কিন্তু বলেছি আপনাদের, কোথায়? এই যে এখানে, এর আগেই বলেছি, তাই না? এই যে মোটামুটি এগুলো সিকিউরিটি ক্লাউডের
এর আগেও বলেছি, কিন্তু এগুলো ক্লাউড সিকিউরিটির জন্য অ্যাপ্লাই। আমি এখন যেগুলো বলতেছি, ঠিক আছে, ক্লাউড সিকিউরিটির জন্য। তো কন্টিনিউয়াস মনিটরিং, এটা করতে হবে। অনগোয়িং মনিটরিং অফ দ্য ইউজার বিহেভিয়ার, ডিভাইস হেলথ, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি টু ইজ ক্রুশিয়াল টু ডিটেক্ট অ্যানোমালিস অ্যান্ড পটেনশিয়াল থ্রেটস। এরপর যেটা আমি এতক্ষণ বর্ণনা করলাম আপনাদের, যে কন্ট্রোল, যেটা সিকিউরিটি কন্ট্রোল, একটা হচ্ছে যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটা আমি অলরেডি বর্ণনা করলাম। তার মানে স্ট্রং অথেন্টিকেশন মেথড আপনাকে দিতে হবে, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে, তারপর হচ্ছে যে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম থাকতে হবে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম থাকতে হবে, এইটা। আর ডেটা প্রোটেকশন, এর মাধ্যমে সেন্সিটিভ ডেটা ইজ এনক্রিপ্টেড ইন বোথ ট্রানজেকশন অ্যান্ড এট রেস্ট টু প্রোটেক্ট ইট unauthorized access even if interpreted. তো এগুলো হচ্ছে মোটামুটি ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল, এটা ভালো করে পড়বেন আপনারা। এরপর লাস্ট হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো ব্লকচেন টেকনোলজিগুলো ইনফরমেশন আমি আর ডিলিট করি নাই, হ্যাঁ, আপনাদের এখানে রেখেছি, আপনারা এগুলো একটু দেখে নেবেন আর কি, নলেজ পারপাসে। যে ডিফারেন্ট টাইপ অফ ব্লকচেন আছে, পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন, কনসোর্টিয়াম ব্লকচেন, হ্যাঁ, এগুলো পড়ার জন্য আপনি আরো ডিটেলস এগুলো আপনারা পড়বেন নিজে নিজে, ঠিক আছে। তো ব্লকচেনটা আপাতত আমি এবারে আর দিচ্ছি না পরীক্ষায়। এই, তাহলে এই লেকচার থেকে আপনারা কোন বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন? ব্লকচেনটা আমি আপনাদের ইয়ে করে দিলাম, সেটা হচ্ছে যে এই টপিকসের মধ্যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি আর ক্লাউড সিকিউরিটিটা পড়বেন ভালো করে। ওকে, OWASP টপ 10 এগুলো ভালো করে পড়বেন, আর এই যে বললাম ক্লাউড সিকিউরিটি কন্ট্রোল, এই বিষয়গুলো ভালো করে পড়বেন। এটা ছোট্ট একটা চ্যাপ্টার। সো ডিয়ার স্টুডেন্ট, আপনাদের কোনো কোশ্চেন আছে? কি আবার নেটওয়ার্কটা চলে গেছে নাকি? তোমরা কি নেটওয়ার্কটা ইয়ে করছো? স্যার সবারই সেম প্রবলেম। হ্যালো, জি স্যার, আমরা শুনতেছি। হ্যাঁ, তো এই যে আমি দুটো টপিকস বললাম না, এই দুটো টপিকস আপনারা ভালো করে পড়বেন এই চ্যাপ্টার থেকে। স্যার আমরা কি এই শুধু এই দুইটাই পড়বো এই স্লাইডে 11-12 মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো স্লাইড মানে কি, আপনাদের তো বললামই তো, এই যে ইয়াগুলো পড়বেন, আর গুলো গুরুত্ব বেশি দিবেন, এটাই তো আর কি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এখানে সিআর আছেন তো না? জি স্যার আছি। হ্যাঁ, আপনাকে এই নোটটা তো আমি অলরেডি দিয়ে দিছি, শেয়ার করে দিছি। যেগুলো আমি বললাম গুরুত্ব দিয়ে, সেই গুরুত্ব ওইগুলো ভালো করে সবাইকে করতে বলবেন, ওকে স্যার। ঠিক আছে? স্যার সিলেবাস তো তাহলে উইক 5-6 থেকে শুরু না? হ্যাঁ, আমি ক্লাসে শুরু থেকে যেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াইছি আপনাদেরকে বলেছি বারবার, যেমন আজকেও বললাম, ওইগুলো জিনিসগুলো পড়বেন। গত ক্লাসে যেগুলো বলেছি এগুলো গুরুত্ব দিয়ে পড়বেন, তাহলে হয়ে যাবে, বুঝছেন? স্যার ক্লাস আসলে উইক 4 এর আমি যে বাকিটুকু বলি, ছিল এটা কি সিলেবাসে নেই? ফাইনাল এক্সামটা ধরেন কোশ্চেন থাকবে অনেক বড়, বুঝতে পারছেন, অনেকগুলো কেস টেস্ট দিয়ে করা কোশ্চেনটা, কিন্তু কোশ্চেন বড় হলে প্রথমে কোশ্চেনটা পাওয়ার পর ঘাবড়ানোর কোনো কারণ নাই। কোশ্চেনের ভিতরে যে আনসারগুলো থাকবে সেগুলো কিন্তু সহজ। আপনারা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বেন, ফাইনালি কোশ্চেনটা কি বলতেছে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করবেন। কেস আছে, কেসের আলোকে কোশ্চেন, কিন্তু ফাইনালি কোশ্চেনটা কি বলতেছে সেটা ভালো করে পড়লেই একেবারে ইজিলি আপনারা আনসার করতে পারবেন, বুঝতে পারছেন? স্যার কোনো কঠিন একবার কোনো স্যার যেগুলা মানে যেসব টপিক গুলো বাকি ছিল ওইসব টপিকে স্যার মানে আগে পড়ানো হয়েছে ওগুলা থেকে একটা সাজেশন দিলে ভালোই।
যেমন স্যার লেকচার 5-6 তো অনেক বড়, ওইখান থেকে স্যার একটু এরকম যদি শর্ট লিস্ট করে দিতেন কোনটাতে বেশি ইম্পর্টেন্স দিব। 5, 6 5-6 আর স্যার হ্যাঁ 7-8 দুটো থেকে আমি স্যার যদি আমি কিন্তু বাকিগুলো দিয়ে দিছি, বুঝছেন। 5, 6টা আমি আপনাদেরকে একটু বলি। 5, 6টা হয়তো অনেক আগে যেহেতু খবর হয়েছে। জি স্যার ওটা 5, 6 না? মিডের পর ছিল তো। হ্যাঁ, তো 5, 6 এর মধ্যে যেটা আপনারা ভালো করে পড়বেন গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে যে ধরেন এই যে প্রসেস কন্ট্রোল স্ট্র্যাটেজি, হ্যাঁ, এটা দেখবেন। প্রসেস কন্ট্রোল স্ট্র্যাটেজি, সাইবার রেজিলিয়েন্স, হ্যাঁ। তারপর হচ্ছে যে তারপর এটা খুবই ভালো করে পড়বেন, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এনআইএসটি, হ্যাঁ, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এনআইএসটি। তো এখানে এই সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এনআইএসটি কতগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো বলেন তো কোনগুলো ফাংশনগুলো? এই স্লাইড থেকে বলেন দেখি ফাংশন কোনগুলো? এখানে তো 5টা দেয়া আছে না, ইনভেন্টরি, প্রোটেক্ট, ডিটেক্ট, এগুলো না? হ্যাঁ, স্যার এই যে আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিটেক্ট, রেসপন্ড, এগুলো স্যার ফাংশন। এই যে এখানে লেখাই তো আছে ফাংশন। জি স্যার। তার মানে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এনআইটিএস এর ফাংশনগুলো কোনগুলো? এই যেগুলো গভর্নেন্স, এই যেখানেও লেখা আছে গভর্নেন্স, এই পিকচারটা, আইডেন্টিফাই, তারপর প্রোটেক্ট, ডিটেক্ট, রেসপন্স অ্যান্ড রিকভারি। তো এক একটা ফাংশনের কি কি ক্যাটাগরি আছে, কাজ এগুলো লেখা আছে কোড সহ, তাই না? তার মানে এগুলো হচ্ছে ফাংশন, আর এগুলো হচ্ছে তার ক্যাটাগরি। এটা ভালো করে পড়বেন। ওকে, এই যে এগুলো হচ্ছে ফাংশন আসলে। যদি এখানে গভর্নেন্সটা এখানে বর্ণনা করা নাই, কিন্তু গভর্নেন্স কিন্তু এখানে আছে, গভর্নেন্সটাও রাখবে। যে গভর্নেন্স এখানে আইডেন্টিফাই, তারপর প্রোটেক্ট, ডিটেক্ট, এগুলো ঠিক আছে। এগুলো ভালো করে পড়বেন। তারপর হচ্ছে যে এনআইটিএস এর এই যে স্টেজগুলো, 3টা স্টেজ, কোর, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রোফাইল, এই স্টেজগুলো দেখবেন। ওকে, এই যে এই স্লাইডটা একটু দেখবেন, এই স্লাইডটা, হ্যাঁ, এই স্লাইডটা একটু পড়বেন। তারপর সাপ্লাই চেইন সিকিউরিটি, এটা ভালো করে পড়বেন। সাপ্লাই চেইন সিকিউরিটি, সাপ্লাই চেইন সিকিউরিটি থ্রেটগুলো কি কি, এইগুলো দেখবেন। তারপর প্রসেস কন্ট্রোল অথবা সিকিউরিটি কন্ট্রোল, একই কথা কিন্তু, হ্যাঁ, প্রসেস কন্ট্রোল অথবা সিকিউরিটি কন্ট্রোল টু প্রিভেন্ট সাপ্লাই চেইন অ্যাটাক। তো সাপ্লাই চেইন অ্যাটাকগুলোকে যদি আমরা অ্যাটাক প্রিভেন্ট করতে চাই, কোনগুলো প্রসেস কন্ট্রোল বা সিকিউরিটি কন্ট্রোলগুলো আছে, এই 11টা সিকিউরিটি কন্ট্রোল আছে, এগুলো ভালো করে পড়বেন। দেখবেন এইগুলোই দেখেন ঘুরে ফিরে কিন্তু আসতেছে, দেখছেন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এই যে লিস্ট, অ্যাক্সেস প্রিভিলেজ, জিরো ট্রাস্ট, হ্যাঁ, এগুলো চলে আসতেছে, তাই না? অ্যাক্সেস কন্ট্রোল, মনিটর, তারপর হচ্ছে যে আর কি আছে, এরকম কিছু কিছু কমন আছে। কারণ এটা তো মোটামুটি সিকিউরিটি সাপ্লাই চেনের ক্ষেত্রে এগুলো লাগবে। তো সাপ্লাই চেনের জন্য এগুলো প্রসেস কন্ট্রোল বা সিকিউরিটি কন্ট্রোল, এটা ভালো করে পড়বেন এগুলো। তারপরে যে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। কমপ্লায়েন্স অডিট, অপারেশন অডিট, ফাইন্যান্সিয়াল অডিট, আইটি অডিট, ঠিক আছে। তারপর হচ্ছে সিকিউরিটি ইন্সপেকশন, অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এটা এই 3টে কনসেপ্ট ভালো করে আপনার পড়বেন। তো এটারই ধরেন সিকিউরিটি ইন্সপেকশনের ক্ষেত্রে এগুলো আছে, এই আর কি। 3টা জিনিস এখানে, সিকিউরিটি ইন্সপেকশন, সিকিউরিটি অডিট, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, ইন্সপেকশন, অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই তো। এরপর প্রাইভেসি ম্যানেজমেন্ট, এটা একটু দেখবেন। ডেটা লস প্রিভেনশন। স্যার একটু
ডিস্টার্ব করি স্যার, ওটা হচ্ছে আগামীকাল তো স্যার আমরা ক্লাস করতেছি না, আপনি কি স্যার ক্লাসটা মানে কোন রকম মানে ইয়ে করে দিছেন, ক্লিয়ার করে দিছেন? আপনারা আসতেছেন না, না? না স্যার আগামীকাল তো স্যার আমরা স্যার শেষ তো, উইক শেষ তো স্যার, এই জন্য হ্যাঁ, পড়ার জন্য স্যার ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করেন ভালো করে, যেগুলো দেখা দিলাম, এই যে এটা দেখা দিলাম একটু পড়ান। এরপর যেটা স্লাইডটা কই, আরেকটা কই, 7। স্যার আমি বলছিলাম আপনি হচ্ছে রুমটা ক্লিয়ার করেন না, মানে অন্য আমাদের সিএস মেজরের সি সেকশন থেকে ওরা একটা বুক দিতে যাচ্ছে, ওদের কুইজ মেবি বাকি ছিল, তো ওরা ওই 11:30-এ 611টা নিতে যাচ্ছে। তো আপনি যদি ক্লিয়ার করে দেন ওরা হচ্ছে বুক করতে পারবে না, তাই বলতেছে স্যার। ওরা ক্লাস নিবে ওখানে? হ্যাঁ ওরা ওইখানে ক্লাস নিতে যাচ্ছে, ওই হিমিকা ম্যাম নাকি ওইখানে ফোর্থ কুইজ নিতে যাচ্ছে। কুইজ নিবে হ্যাঁ কটার সময়? স্যার 11:30 মানে আমাদের ক্লাস টাইমে। ঠিক আছে, আপনারা তো আসতেছেন না নাকি, না আসবেন? যে স্যার আসবো না স্যার, আমরা স্যার পড়তে থাকি স্যার, থিওরি অনেক তো স্যার পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওদেরকে ওদেরকে বলেন, অসুবিধা নাই, নিতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এরপর 7-8-এর মধ্যে যেটা গুরুত্ব দিয়ে পড়বেন সেটা হচ্ছে যে 7-8 মানে এটা এখান থেকে ডেটা সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, হ্যাঁ, বিজনেস কন্টিনিউটি প্ল্যান আর ডিজাস্টার, এগুলো সবগুলো কনসেপ্টই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ডেটা সিকিউরিটিটা দেখবেন। এই যে ডেটা ব্রিজ, হ্যাঁ, ফিশিং, এই যে অ্যাটাক, তারপর মালওয়্যার অ্যাটাক, এই যে ব্রুট ফোর্স অ্যাটাক, এগুলো একটু দেখেন। ডেটা থেফট, এই যে ইনসিডেন্স রেসপন্স, হ্যাঁ, এটা ভালো করে দেখবেন। ইনসিডেন্স রেসপন্স, ঠিক আছে। এই ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান, এই প্ল্যানটা ভালো করে পড়বেন। প্রিপারেশন, হ্যাঁ, ডিটেকশন, অ্যানালিসিস, কন্টেনমেন্ট, এরাডিকেশন, রিকভারি অ্যান্ড লেসন লার্ন, এই যে প্ল্যানগুলো, এটা সার্কেলটা, এটা ভালো করে পড়বেন, ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান। এরপর সিম ফাংশনগুলো কি কি এবং এর আর্কিটেকচারটা, এই আর্কিটেকচার মানে সিম ফাংশনগুলো দেখতে হবে। সিম ফাংশনের মধ্যে কি কি থাকে, লগ কালেকশন, তারপর হচ্ছে পার্জিং, নর্মালাইজেশন, স্টোরেজ, ইন্ডেক্সিং, করিলেশন। সিম করিলেশনটা ভালো করে পড়বেন, এই যে সিম করিলেশন, রোল বেসড করিলেশন, প্রি অ্যাটাক প্যাটার্নস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, মেশিন লার্নিং বেসড করিলেশন। এগুলো আসলে রিসার্চের জন্য লাগে এবং এবং এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, সিম করিলেশনটা, এগুলো পড়বেন ভালো করে। এরপর হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান। হোয়াই বিজনেস কন্টিনিউটি প্ল্যান ইজ ইম্পর্টেন্ট? বিজনেস কন্টিনিউটি প্ল্যান কেন ইম্পর্টেন্ট? মিনিমাইজ ডাউন টাইম, মেনটেন অপারেশনস, প্রোটেক্ট রেপুটেশনস, মিট রেগুলেটরি রিকোয়ারমেন্ট। বিজনেস কন্টিনিউটি, বিজনেস একটা 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 হলো, এরপর আপনি যদি বিজনেস কন্টিনিউ না করতে পারেন তাহলে তো বিজনেস রান করতে পারবেন না, তাই না? এই জন্য প্ল্যান থাকতে হবে যে যে কোনো একটা হলে, ঠিক আছে।
বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিস এগুলো কিন্তু আলাদা টপিকস। হ্যাঁ, ডিজাস্টার রিকভারি সাইকেলটা কিভাবে আসছে কাজ করতে বুঝে নেবেন ভালো করে। ডিজাস্টার সাইকেল প্ল্যান, এটা ইভেন্ট হ্যাপেন মানে কি করতে হয়েছে ডিজাস্টার লাইফ সাইকেল, তো ডিজাস্টার রিকভারি প্ল্যানটা কেন দরকার হয়। ধরেন আপনার আইটি সিস্টেম ধরেন সাইক্লোনের ফলে সবকিছু তছনছ হয়ে গেল, কিভাবে চালাবেন এটা, অথবা ইলেকট্রিসিটি চলে গেছে, অথবা সার্ভারগুলো ডাউন স্টারে থাকার কারণে সব বন্যায় ডুবে গেছে। হ্যাঁ, এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি কি করবেন, ডিজাস্টার রিকভারি প্ল্যানটা দরকার। ঠিক আছে, এটাও দরকার। যেমন এই যে বলছে ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ফ্লাড হতে পারে, স্টর্ম হতে পারে, ফায়ার হতে পারে, আর্থকুইক হতে পারে, আর হিউম্যান মেড ডিজাস্টার হতে পারে, ফায়ার, অ্যাক্ট অফ টেররিজম হতে পারে, বোম্বিং হতে পারে, এক্সপ্লোশন হতে পারে, পাওয়ার আউটেজ হতে পারে, নেটওয়ার্ক ইউটিলিটি ইনফ্রাস্ট্রাকচার ফেলোর হতে পারে, হার্ডওয়্যার। তখন আপনি কিভাবে কন্টিনিউ করবেন বিজনেস রিকভারি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বেন। ঠিক আছে, এই যে সাইট রিকভারি সাইট স্ট্র্যাটেজি, হ্যাঁ, কোল্ড সাইট, ওয়ার্ম সাইট অ্যান্ড হট সাইট, এই তিনটা দেখবেন ভালো করে। এগুলো স্টেপ, তো এগুলো রিকভারি প্ল্যানে লাগবে, এগুলো পড়বেন একটু ভালো করে। ঠিক আছে, এগুলো না পড়লে চলবে, অসুবিধা নাই। রিকভারি প্ল্যানটা ভালো করে পড়েন। টেকনোলজি ইউজড ইন ডিজাস্টার রিকভারি প্ল্যান, কি কি টেকনোলজি ইউজ করা হয় একটু দেখলেন। বিজনেস কন্টিনিউটি প্ল্যান অ্যান্ড ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে পার্থক্য দেখাচ্ছে, একটু একবার একটু পড়তে পারেন এটা, এই শেষ। তাহলে এখান থেকে আপনারা বিজনেস রিকভারি সম্পর্কে পড়বেন ভালো করে। হ্যাঁ, ডিজাস্টার রিকভারি প্ল্যান পড়বেন, আর কন্টিনিউটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা পড়তে হবে। এই দুটো টপিকস খুবই ইম্পর্টেন্ট এখানে। সিম করিলেশনটা পড়বেন, হ্যাঁ, তারপর ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানটা পড়বেন, ইনসিডেন্ট রেসপন্স। আর এই ব্যাকআপ ট্যাকআপ এগুলো মনে হয় লাগবে না সম্ভবত। আর অ্যাক্টিভ হার্ড ডিস্ক প্রোটেকশন এগুলো লাগবে না, এগুলো। আর ডেটা ব্যাকআপ, এই যে এই স্লাইডটা একটু করতে পারেন। হ্যাঁ, ডেটা ব্যাকআপ, স্ট্রাকচার রিপোজিটরি, আনস্ট্রাকচার রিপোজিটরি, এটা একটু পড়বেন। এই রিকভারি মডেলগুলো কি কি, ফুল ব্যাকআপ দেখবেন, ইনক্রিমেন্টাল ব্যাকআপ আর ডিফারেনশিয়াল ব্যাকআপ, দ্যাটস অল। এই তো মোটামুটি ধরেন 4টা লেকচার আর কি, যদিও এভাবে উইক হবে আছে 4টা লেকচার, এবং আমি আপনাদেরকে মোটামুটি স্যার সবই তো বলে দেন, 5-6 9-10টা বলে দেন, তাহলে স্যার আমার সব নোট করে নিচ্ছি স্যার। না 9-10 আর বলবো না, 9-10 আমি বলে দিছি অলরেডি। 9-10 আর বলবো না। 9-10-এর মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে ফরেনসিক। এই এটুকু বলে দিলাম আবার। হ্যাঁ, 9-10-এর মধ্যে ধরেন এই যে সেদিন তো আমি বলে দিছি, তারপরও আমি একটু বলি। যেমন এই যে এগুলো ফাইল সিস্টেম, এগুলো লাগবে না, ঠিক আছে। এই যে এগুলো, এটা এগুলো বাদ দিবেন, অসুবিধা নেই। কার্নেল এটা বাদ দেন, অসুবিধা নেই, কার্নেলগুলো বাদ থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এগুলো ভালো করে পড়বেন। কমন ওএস থ্রেটস এন্ড ভালনারেবিলিটি, অপারেটিং সিস্টেম থ্রেট এন্ড ভালনারেবিলিটি, অপারেটিং সিস্টেম হার্ডেনিং টেকনিকগুলো ভালো করে পড়বেন এগুলো। মালওয়্যার প্রোটেকশন, তারপর হচ্ছে মোবাইল ওএস সিকিউরিটি, এরপর ডিজিটাল ফরেনসিক।
তারপর হচ্ছে এভিডেন্স, রুলস অফ এভিডেন্স, সোর্সগুলো কি কি, হ্যাঁ, ফার্স্ট রেসপন্ডের কাজটা কি, এগুলো দেখবেন ভালো করে। চেন অফ কাস্টডি ভালো করে পড়বেন, চেন অফ কাস্টডি, এই চেন অফ কাস্টডিটা ভালো করে পড়বেন। আর ফরেনসিক ম্যাথোলজিটা দেখবেন, দ্যাটস অল। তারপর ডেটা অ্যাকুইজিশনটা দেখবেন, আর ডেটা অ্যাকুইজিশন ম্যাথোলজি দেখবেন। হার্ড ডিস্ক এগুলো না পড়লে চলবে, ঠিক আছে? হার্ড ডিস্ক সলিড এগুলো না পড়লে চলবে এগুলো। উইন্ডোজ ফরেনসিকটা একটু দেখেন। এই তো একেবারে কমাই দিলাম। তো আপনাদেরকে আমি একটু বলি যে আপনারা পরীক্ষায় কোশ্চেন পাওয়ার পরে দেখবেন যে 3 পাতার কোশ্চেন, হ্যাঁ, এবং কেস থাকবে, বেশ কিছু কেস থাকবে। কেসগুলো পড়বেন একবার, আর কোশ্চেনের দিকে কনসেন্ট্রেট করবেন বেশি, ঠিক আছে? কোশ্চেন পাওয়ার পরে মানে যেন একটা ঘাবড়ে না যান, বিশাল বড় কোশ্চেন, কোশ্চেন যত বড় তত সহজ, এরকম একটা বিষয়। ওকে, আমাদের স্যার টোটাল কয়টা কোশ্চেন থাকবে স্যার? টোটাল যে 10 মার্ক করে যে মোট মোট আপনার মনে হয় 2টো কোশ্চেন থাকবে, বুঝছেন? ABC থাকবে তো এরকম আর কি। তবে কেস থাকতে পারে 3টা, 2টো কোশ্চেন কিন্তু 3টা কেস থাকবে। দেখা যাবে একটা কেস একটা কোশ্চেনের একটু আনসার করে বাকি পরের কোশ্চেনের আনসার করতে হবে, এরকম আছে। রেফার করবো যে মানে এরকম আর কি, বুঝতে পারছেন? 3টা মনে হয় কেস আছে এই। আর কোশ্চেন আমি তো বললাম, কেস পড়বেন, কোশ্চেনটাকে ফোকাস করবেন, কোশ্চেন কি চাচ্ছে, তাহলে আপনারা দেখবেন যে ইজিলি আনসার করতে পারবেন। কেস নিয়ে খুব একটা ঘাবড়াবেন না, আমি কিন্তু বারবার বলছি এটা আপনাদেরকে, কেস নিয়ে বেশি ঘাবড়াবেন না। কেস আছে, কেস বেসিসে কোশ্চেন আছে, এট দ্য সেম টাইম কোশ্চেনটাও যদি আপনারা পড়েন সেটাও আনসার করতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছিলেন? জি স্যার, শুনতে পাচ্ছিলাম। জি স্যার। হ্যাঁ, ওকে, তো অল দ্য বেস্ট। এই 3 দিন ভালো মতো পড়াশোনা করেন ইনশাল্লাহ। এই 3 দিন ভালো মতো পড়াশোনা করলে উইক 11 12 এর পিডিএফটা স্যার প্রোভাইড করে দিন স্যার। হ্যাঁ, উইক 11 12 সরি, উইক 11 12 এর পিডিএফটা। হ্যাঁ দিয়েছি তো, দেয়নি? না স্যার। পেয়েছেন? জি স্যার, পেয়েছি। তো ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। আপনাদের পরীক্ষা কি ওয়েডনেসডে না? জি স্যার। আপনাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, হ্যাঁ, যেহেতু ক্লাস অ্যাটেন্ডেন্সটা নেই।